নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। ফের কংগ্রেস বিজেপি আঁতাতের অভিযোগ, বিপাকে বিতর্কে অধীর চৌধুরী। তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে সরাসরি বিজেপির হয়ে ভোট চেয়ে বসলেন অধীর চৌধুরী। অধীর ও মোদীকে এক ব্র্যাকেটে বসিয়ে আক্রমণ মমতার। অধীরকে আড়াল করার সুযোগ অভিযোগ করছেন তৃণমূল নেত্রী। বিজেপিকে ভোট দিতে, তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিতে। ভোটারদের অধীর বলছেন তৃণমূলকে হারাতে প্রয়োজনে বিজেপিকে ভোট দিতে। ফাঁদে পড়ে গেলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। মমতা বারবার যে অভিযোগ করেছেন তারই মান্যতা দিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ফলে ফের তৃণমূলের নিশানায় অধীর। রাজ্যে ইন্ডিয়া জোট সফল না হওয়ার পেছনে অধীরকেই বারবার নিশানা করেছে রাজ্যের শাসক দল। এবার অধীর চৌধুরীকে বিজেপির গলার স্বর বলে বিঁধল তৃণমূল। অধীর চৌধুরীর মন্তব্য সমাজ মাধ্যমে সরাসরি পোস্ট তৃণমূলের। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অধীরকে আড়াল করার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওদের বিরোধী দল নেতা যিনি মুর্শিদাবাদ জেলায় থাকেন, তাকে কিভাবে বুকের মধ্যে স্নেহ করে আগলে রাখেন। তিনি কি সত্যি কংগ্রেসী, না তিনি সত্যি বিজেপি বিরোধী? তার জন্যই তো আজকে বেশি করে এখানে যত বেশি নোংরামি বিজেপি করতে পারে তাদের সাহায্য করে। বিজেপির বি টিম বলে কংগ্রেস সিপিএমকে বারবার বিঁধেছেন মমতা। অধীরের মন্তব্যকে হাতিয়ার করে সেই অভিযোগেই শান দিলেন অভিষেক। বহরমপুরের প্রচারে অধীরের বিরুদ্ধে একটাও শব্দ খরচ করেননি যোগী। কেন, প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমরা সকলে চেয়েছিলাম ইন্ডিয়া জোট বাংলায় হোক, কিন্তু কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এই ইন্ডিয়া জোটকে বাংলায় বাস্তবায়িত হতে দেয়নি বিজেপির হাত শক্তিশালী করবে বলে। সেই অধীর চৌধুরী গতকাল জঙ্গিপুরে সভা করতে এসে, কংগ্রেস প্রার্থীর পক্ষে সভা করতে এসে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। কালকে অধীর চৌধুরীর বহরমপুর লোকসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সভা করতে এসেছিলেন, একটা বাক্য ব্যয় করেনি অধীর বাবুর এগেইনস্টে। তার কারণ চড়ে চড়ে মাসতুতো ভাই। তৃণমূলের অভিযোগকে মান্যতা দিতে নারাজ কংগ্রেস। রাজ্যে বিজেপির আসন কমানোই হাত শিবিরের লক্ষ্য, দাবি কংগ্রেসের। अधीर रंजन जी ने जो कहा है, जिस सदर में कहा है मैं नहीं जानता हूँ, पर मैं ये जरूर कह सकता हूँ कि हमारा मकसद बीजेपी की संख्या जो है पश्चिम बंगाल में, उसको भारी मात्रा से हमको घटाना ही होगा। ভোট আবহে জোট নিয়ে বারবার অধীরের নাম না করে খোঁচা দিয়েই চলেছেন মমতা। আমি পাঠানকে নিয়ে এসেছি অনেক বড় মুখ করে, মনে রাখবেন, যাতে আপনারা পাঠানকে জেতান, আর না জেতালে আবার বিজেপির আর একটা গদ্দার তৈরি করবেন। পাশাপাশি মমতা ও তৃণমূলও অধীরের নিশানায়, কিন্তু অধীরের মন্তব্য এবং খোদ মোদীকে মমতা নিশানা করায় অনেকটাই ব্যাকফুটে বিজেপি। কিছুটা সাফাই দিতে তৎপর গেরুয়া শিবির। এক্স হ্যান্ডেলে অমিত মালভিয়ার দাবি, রাজ্যের পরিস্থিতি কতটা খারাপ জানেন অধীরবাবু। তৃণমূলের জমানা থেকে মুক্তি চাই, তাই নিজের রাজ্যের মঙ্গলের জন্য অধীর শুভেচ্ছা জানিয়েছেন। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য নজর ঘোরাতে অধীরকেই আক্রমণ করেছেন। পাল্টা কংগ্রেস তৃণমূলকেও একযোগে কাঠগড়ায় তুলেছেন। এই লোকসভা নির্বাচনে কংগ্রেসের কোনো প্রার্থী পশ্চিমবঙ্গ থেকে জিতে দিল্লি যাবেন না। অধীর চৌধুরীর পরাজয় নিশ্চিত। অধীর চৌধুরী কোনো লড়াইয়ে নেই। আজকে সেইখানে দাঁড়িয়ে তিনি ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন তৃণমূলকে সঙ্গে নিয়ে। বিজেপি যে ব্যাখ্যাই দিক, তাদের লক্ষ্য একটাই, এ রাজ্যে নিজেদের ভোট বাড়ানো। তাই দুর্বল করতে হবে তৃণমূলকে। কংগ্রেস এ রাজ্যে কার্যত সাইনবোর্ড। জাতীয় স্তরে সেই কংগ্রেসের সঙ্গেই জোট তৃণমূলের। অর্থাৎ এ রাজ্যে কংগ্রেসকে কিছুটা কোলে টানলে তৃণমূলকে কি প্যাঁচে ফেলা যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে কংগ্রেস সিপিএম বড় অংশের ভোট কাটলে খুব একটা সুবিধে পাওয়ার আশা নেই বিজেপির, জানেন মমতা। তাই অধীরকে আক্রমণ করে এ রাজ্যে কংগ্রেসকে ব্যাকফুটে রাখতে পারলে আখেরে সুবিধে তৃণমূলেরই। কলকাতা টিভি। আজকে বাংলা বলছে আমি শুরুতে এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করছি। যারা প্যানেলিস্ট রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে, অন্তত কংগ্রেস বিজেপি আঁতাতের যে অভিযোগ তৃণমূল কংগ্রেস সামনে এনেছে, দুটো দফার ভোট শেষ হয়ে গিয়েছে, তৃতীয় দফার ভোটের আগে প্রচার চলছে। তারই মধ্যে রাজ্যে এমন একটা সুযোগ, যদি তৃণমূল কংগ্রেস বলে থাকে তাহলে ইন্ডিয়া জোট
কেন কি কারণে হলো না সেটা অনেকটা যেমন স্পষ্ট করবে কিনা কংগ্রেস সেটা তাদের বক্তব্য, কিন্তু বিজেপির একটা সুযোগ এসেছে তৃণমূলের দিকে আঙুল তোলার, যেখানে এই রাজ্যে অধীর রঞ্জন চৌধুরীকে যদি বাঁচানোর চেষ্টাই করে বিজেপি, তাহলে তৃণমূল তাকে কেন বাধা দিচ্ছে না। আমি প্যানেলে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাচ্ছি। আমাদের সঙ্গে বিজেপির বক্তা রয়েছেন অদিতি মৈত্র, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের বক্তা রয়েছেন সুস্মিতা বিশ্বাস, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের তরফে বক্তা রয়েছেন সিপিআই এর গৌতম রায়, স্বাগত জানাচ্ছি আপনাকে। তৃণমূল কংগ্রেসের বক্তা এখন আমাদের এসে উপস্থিত হয়নি, তারকে ছাড়াই আমি আলোচনা শুরু করছি। সুস্মিতাদির কাছে শুরুতে আসছি। অধীর বাবুর হঠাৎ কেন এই ধরনের বক্তব্য রাখতে গিয়ে তিনি নিজের জায়গাটা, কংগ্রেস গড়, নিজের আসন, সেখানে দাঁড়িয়ে বিজেপিকে আহ্বান দিচ্ছেন, অথচ তৃণমূলের সঙ্গে এই জোট যে হলে বিজেপিকে এখানে শুধু নয় গোটা দেশের মধ্যে একটা বাংলার থেকে জবাব দেওয়া যেত। আপনারা কি কংগ্রেস সদস্য হিসাবে এটাকে ঠিক মনে করছেন? ওই যে তৃণমূলের একটা কথা আছে না, খেলা হবে, খেলা সত্যিই হবে। খেলা শুরু করেছে তো সেই খেলা কোথায় শেষ হয় সেটা দেখতে পাবে। বিষয়টা হচ্ছে অধীর চৌধুরীর বক্তব্যটা যদি তোমরা আমাকে চালানোর পারমিশন দাও আমি চালাতে পারি। অধীর চৌধুরীর বক্তব্যটা অনেক একটা বড় বক্তব্য। এটা লালগোলায় কালকে তিনি বলেছেন, আমাদের মুর্তাজা হোসেন বকুলের সমর্থনে যে মিটিংটা করেছিলেন সেখানে যে কথাটা তিনি বলেছেন সেই পুরো কথাটাকে সামনে এবং পিছন দিকে কেটে একটা অংশ নিয়ে তৃণমূল আইটি সেল এটাকে বার করেছে এবং এর বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব এবং যতদূর পর্যন্ত যাওয়ার আমরা ততদূর পর্যন্ত যাব। আজকে যদি মমতা ব্যানার্জি আঙ্গুল তুলতে চায় যে ইন্ডিয়া জোট হয়নি অধীর চৌধুরীর জন্য, অভিষেক ব্যানার্জি আঙ্গুল তুলতে চায় ইন্ডিয়া জোট হয়নি অধীর চৌধুরীর জন্য, আমি একবার শুধু ওনাকে মনে করাতে চাই, ওনারা সিট দিতে চেয়েছিলেন, যেহেতু আমরা দুটোতে জিতেছি সেহেতু আমাদের দুটো সিট ওনারা দিতে চেয়েছিলেন। তাহলে আমরা বলবো ওনারা 22টা সিটে জিতেছিলেন, তাহলে ওনাদের লড়া উচিত 22টা সিটে। আজকে যদি জেতার নিরীক্ষেই যদি আসন সমঝোতা হয়, তারা কোনো রকম আসন সমঝোতায় যেতেই চায়নি এবং পরবর্তী ক্ষেত্রে মমতা ব্যানার্জি হঠাৎ করে বললেন আমি 42টা আসনে এই প্রার্থী ঘোষণা করে দিচ্ছি, কোনো আলোচনা ছাড়াই তিনি। আমাদের হাইকমান্ড এবং বারে জয়রাম রমেশ বারে তার অ্যাপিল করেছে জোটের জন্য এবং বারংবার আমরা আলোচনা চেয়েছিলাম জোটের জন্য, কিন্তু তারা করেনি। তারা বারংবার কি বলেছে, আমরা বাংলায় কোনো জোট চাই না, আমরা সর্বভারতীয় প্রেক্ষাপটে জোট চাই। আরে সর্বভারতীয় প্রেক্ষাপটে আছে কোথায় তৃণমূল জোট চাই সর্বভারতীয় প্রেক্ষাপটে? 3টে সিটে মাত্র সিট দিয়েছে, দেখুন না, ভোটটা নোটার থেকেও কম ভোট পাবে। এবং আজকে বাংলায় যদি 42টা সিটও পেয়ে যায় তৃণমূল, তাহলে 42টা সিট নিয়ে জিততে যাবে, ভারতবর্ষের সরকার করতে যাবে। আজকে সেই কথা যদি ভিত্তিতে এইটাই বলে থাকে যে অধীর চৌধুরীর জন্য জোট হয়নি, আমি বলবো প্রথম কারণ হচ্ছে মমতা ব্যানার্জির জন্য এই জোটটা হয়নি। কারণ তিনি ভয় পেয়েছেন যে কংগ্রেসের সাথে তিনি যদি জোট ছাড়েন তাহলে ওনাকে আসন ছাড়তে হবে এবং আসন ছাড়তে হলে উনি বার্গেনিং যখন করতে যাবেন ভোটের ফলাফলের পরে সেই বার্গেনিং এর জায়গাটা তার কমে আসবে এবং সংখ্যালঘু ভোটটা ভাগ হবে, এই ভয়টা তিনি পেয়েছিলেন এবং এই ভয়টা পেয়েছিলেন বলেই তিনি কংগ্রেসের সাথে জোট করেননি। এবং একটা ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে বিজেপির সাথে কংগ্রেসের কোনো জায়গায় কোনো আতাত নেই, কেন সর্বভারতীয় প্রেক্ষাপটে বিজেপির সাথেই কংগ্রেসের লড়াই, অন্য কোনো দল সেখানে নেই। বেশ তাহলে জোট হয়নি তৃণমূলের জন্য এটা কংগ্রেস বলছে, কংগ্রেস নিজেদের দিকে দায় নিচ্ছে না, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর পাশে এই যাত্রা চলাকালীন রাহুল গান্ধীর আমরা মোহাম্মদ সেলিমকে দেখতে পেয়েছি, সবাইকে আমন্ত্রণ করেছিলাম, একদম মিথ্যা কথা বলেন, উনি ভীষণ মিথ্যা কথা বলেন। আরেকবার প্রশ্নটা করো, শুনতে পেলাম। দেখতে পেয়েছি, তাহলে জোট ভাঙার কারণ বামেদের দিকেও তো কংগ্রেস দিতে পারতো, কিন্তু তৃণমূলের দিকে সেই অভিযোগটা এলো। বিষয়টা হচ্ছে জোট ভেঙে গেল কেন, এটার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে এই লোকসভা নির্বাচনে আমরা বলেছিলাম যে বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষের ঐক্য তৈরি করতে হবে এবং স্বাভাবিক কারণেই বিজেপির বিরুদ্ধে এই ঐক্যের প্রশ্নে এবং মঞ্চ তৈরির প্রশ্নে কংগ্রেসকে অনেক বেশি সহনশীল এবং অনেক বেশি নমনীয় হয়ে এই সেতু বন্ধনের কাজটা করতে হবে। সুতরাং বিজেপির সঙ্গে কংগ্রেসের আতাত বা যোগাযোগ বা কোনো ধরনের কোনো অ্যাডজাস্টমেন্ট, এটা যারা বলছেন এটা খুব হাস্যস্কর কথা, এটা ভারতবর্ষের আমজনতা বিশ্বাস করবে না। বিজেপিকে সরাতে হবে
তার জন্য জোট তৈরি করতে হবে এবং সেই জোটে কংগ্রেস গুরুত্বপূর্ণ, কংগ্রেস অনস্বীকার্য, অপরিহার্য, এর বিষয়ে সন্দেহ। গৌতম দা, কোনটা হাস্যকর নয় যেখানে কেরালে আপনারা কংগ্রেসের দুর্নীতি বা আমি শেষ করিনি, যেখানে বন্ধুত্ব, আমি শেষ করিনি, ওটা হাস্যকর নয়? না, আমি শেষ করিনি। আমি বলতে চাইছি যে এইটা হচ্ছে পার্সপেক্টিভ পলিটিক্যাল কম্পালশন, এটা যে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক গোটা দেশ জুড়ে যে লড়াই, সেই লড়াইয়ে কংগ্রেসকে অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এবার তুমি যে প্রশ্নটা করছো, যেটা এখানে সাবজেক্ট হিসেবে তুলেছো, যে একটা আতাত, এই আতাতের হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তার কারণ হচ্ছে এই, আমরা বামপন্থীরা দুটো জায়গায় খুব পরিষ্কার করে বলেছিলাম এই আলোচনার নিরিখে, এটা আমাদের দলের সিদ্ধান্ত, সিপিএম দলের সিদ্ধান্ত, যে আমাদের ওরকম অল ইন্ডিয়া স্ট্রাকচার ঠিক করে দেয় না যে নির্বাচনী কৌশলটা কি হবে। আমাদের নির্বাচনী কৌশলের প্রশ্নে রাজ্য কি ভাবছে তার উপর গুরুত্বটা বেশি করে দেওয়া হয়। সে কারণে আমরা সিদ্ধান্ত করেছিলাম পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে এবং কংগ্রেসের সঙ্গে কেরালে কোনো ধরনের কোনো ঐক্য হবে না। কারণ আপনারা জানেন এটা, যে বরাবর কেরলে লড়াই হয় এলডিএফ ভার্সেস ইউডিএফ, এইটা হচ্ছে মুদ্রা কথা। এইটা হচ্ছে অ্যাবসলিউটলি স্টেট পলিটিক্সের কিছু কম্পালশন থাকে এবং স্টেট পলিটিক্সের কিছু মানে রাজ্য বদলালে হাসির বিষয় বদলে যেতেই পারে, বিষয় নেই তো। এটাই তার রাজনীতি। কারণ হচ্ছে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এটাই রাজনীতি। যে আঞ্চলিক দলগুলোর সঙ্গে না বিজেপির বিরুদ্ধে যে মঞ্চ হয়েছে, না বিজেপির, আমি বলছি শোনো সুচেন্দ্রিমা, বিজেপির বিরুদ্ধে যে মঞ্চ হয়েছে, বিজেপির বিরুদ্ধে যে ইন্ডিয়া জোট হয়েছে, সেখানে তো কংগ্রেস ছোট্ট ছোট্ট দলগুলোর সঙ্গে, আঞ্চলিক দলগুলোর সঙ্গে কংগ্রেসকে কথা বলতে হয়েছে, আমাদের কথা বলতে হয়েছে। সুতরাং এক্ষেত্রে তুমি যেটা বলছো যে অ্যাবসলিউটলি এরকম কোনো দিক নির্দেশিত হতে পারে না যে গোটা দেশ জুড়ে একটাই স্ট্রেট লাইন এবং সেই স্ট্রেট লাইন অনুযায়ী পলিটিক্সটা আবর্তিত হবে, এটা আমাদের ক্ষেত্রে সম্ভব হয়নি। এটা আমাদের কম্পালশন বলতে পারো, পলিটিক্যাল কম্পালশন বলতে পারো, দেখা যাক। কিন্তু বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটা আন্দোলন তৈরি হওয়া উচিত বলে আমরা মনে করি। সেই কারণেই এই লড়াইটা সঙ্গত এবং এই লড়াইয়ের ফল নিশ্চয়ই সাধারণ মানুষ নিশ্চয়ই আমরা দেখব। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি বাংলা বলছেতে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আমি অদিতিদির কাছে যাচ্ছি। অদিতি মৈত্র, বিজেপির বক্তা, আতাতি যদি করতে হয় তাহলে কংগ্রেস কেন? তৃণমূল এই অভিযোগ আপনাদের দিকে দিচ্ছে ঠিকই, কিন্তু মানে বিজেপির ব্যাখ্যাটা কি থাকছে এতে? প্রথম কথা, কংগ্রেসের সঙ্গে আতাত করার কোনো জায়গাই নেই। আর তৃণমূলকে বলার যে আমরা কার সঙ্গে আতাত করব, তারাই তো প্রথমে ইন্ডিয়া অ্যালায়েন্সটা করেছিল, তারাই তো প্রথমে আঞ্চলিক দল বা কংগ্রেস বা সিপিআইএম বামপন্থী সবাইকে নিয়ে বিজেপির বিরুদ্ধে একটা ইন্ডিয়া অ্যালায়েন্স করেছিল। সেটা তো টিকিয়ে রাখতে পারেনি তৃণমূল, কারণ তৃণমূলের নেত্রী পুরোপুরি স্বৈরাচারী, উনি কখনো কারুর আন্ডারে কারুর কথা শুনবেন না। প্রথমে আপনাদের মনে করিয়ে দিই, প্রথম যখন ইন্ডিয়া অ্যালায়েন্স হয়েছে তখনও নিজের থেকে প্রধানমন্ত্রীর সিটটাও নিজেই বলেছে মল্লিকার্জুন খাড়গে। তারপরে কি বলেছে, সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস 40টা আসনও পাবে না, বিজেপি 200টা আসনও পাবে না, বাদবাকি আসনগুলো কে পাবে? তৃণমূল পাবে। তা ওনার কথারই তো ঠিক নেই। আজকে অধীর চৌধুরী যদি বলেই থাকেন যে তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে দিন, তার ব্যাখ্যাটা আমি নিজের থেকেই বলছি, এটা আমার চিন্তা ভাবনা থেকে আমি বলছি, যে খুব ভালো করে জানে কংগ্রেস হয়তো পশ্চিমবঙ্গে খাতাই খুলতে পারবে না, বলা বাহুল্য। সেখানে এই ভোটগুলো তৃণমূলকে না দিয়ে কংগ্রেসকে যারা দেবে মনে করেছিল, তারা তো কংগ্রেসকে না দিয়ে তৃণমূলে যদি দেয়, না দিয়ে তোমরা বিজেপিকে দাও। কারণ আজকের দিনে তৃণমূলের যে সন্ত্রাস সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। অন্তত অধীর চৌধুরী তো এই পশ্চিমবঙ্গের একজন নাগরিক, তিনি চেয়েছিলেন তো পশ্চিমবঙ্গটা দুর্নীতিমুক্ত হোক, একমাত্র সুশাসন আনতে পারবে বিজেপি। সেই কারণেই তিনি এই বার্তা দিয়েছেন যে ভোট তো আমরা ফালতু নষ্ট হবে, কংগ্রেসকে দিলে তারা খাতাই খুলতে পারবে না, বামপন্থী খাতা খুলতে পারবে না, বিজেপি ভালো রেজাল্ট করবে, তাহলে সেই ভোটগুলো বিজেপিকে দিন, বিজেপি একমাত্র তৃণমূলকে দমন করবে। তবে গণতন্ত্র বজায় থাকবে। অবশ্যই বিজেপি তো গণতন্ত্র বজায় রাখবে, কারণ আপনাদের বলছি ভারতবর্ষের কোন রাজ্যে সংসদে কতজন এমপির তাদের বহিষ্কার করা হয়েছে? আজকে আমি আপনাকে যেটা কথা বলছি, বলতে দেওয়া হয়নি। আপনাকে একটা কথা বলছি, সেটা আমি বলছি, আপনাকে কথায় আসছি। আজকে চিন্তা করুন তো, ভারতবর্ষের জুড়ে যতগুলো রাজ্য আছে, কোন রাজ্যে এরকম দুর্নীতি দেখেছেন? আজকে এই প্রথম দফা দ্বিতীয় দফায় যে
অল্প আদ্রু হলো, তৃতীয় দফা চতুর্থ দফা বাকি আছে। আমরা এর আগের নির্বাচনে দেখেছিলাম, পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলাম যে কিভাবে দুর্নীতি হয়, সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। এখানে মানুষের ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার। সেখানে আমরা তো এই নির্বাচনে এটাও দেখছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। হ্যাঁ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, কাউকে নমিনেশন ফাইল করতে দেওয়া হয় না, বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না। আমি ওই দিদিমণিকে বলি একটু, উনি বললেন কংগ্রেস খাতা খুলতে পারবেন না, দেখে নেবেন 4 জুন দেখে নেবেন রেজাল্টটা। আর একটা কথা ওনাকে একটুখানি মনে করে দিতে চাই, আপনি যে কথাগুলো বললেন এই আতাত ফাতা যা বা বিরুদ্ধে যা কথা বললেন ঠিক আছে, আমরা যখন বারংবার বলে এসেছি তৃণমূলের সাথে বিজেপির আতাত, আপনারা উত্তর দিতে পারবেন 69টা বিলে যখন পাশ করানো ছিল তখন তৃণমূলের সাংসদরা কেন ওয়াকআউট করে বেরিয়ে গেছিল? উত্তর আপনাদের কাছে নেই। আপনারা অবশ্যই তৃণমূল দুর্নীতি করছে, সন্ত্রাস করছে, আপনারা হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করতে পারেন, আপনারা কেজরিওয়ালকে অ্যারেস্ট করতে পারেন, আর অভিষেক ব্যানার্জির সমস্ত সম্পত্তি অ্যাটাচ হয়ে যাওয়ার পরও সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও কালীঘাটের সুজয় ভদ্র, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে যাওয়ার পরেও এখনও পর্যন্ত অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করেননি। আপনারা ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির এগেনস্টে কি প্রার্থী দিয়েছেন আপনারা নিজেরাও সেটা জানেন। আপনারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন, সবার শেষে গিয়ে ডায়মন্ড হারবারে প্রার্থী দিয়েছিলেন। মানুষের কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে আপনাদের আতাতটা। আপনাদের আতাতটা কিছু মানুষের কাছে পরিষ্কার হয়নি এমন না। দিদিমণি তো নিজেই সেদিন একটা মিটিংয়ে বলছিলেন তৃণমূল 30টা আসন পাওয়ার জন্য এরকম করছে। এরকম তো বিভিন্ন রকম তথ্য আমরা পাচ্ছি আপনাদের বিভিন্ন রকম কথাবার্তা থেকে। তা সুতরাং সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে আপনারা আগে এই প্রশ্নগুলোর উত্তর দিন। আর আপনারা বলেন দুর্নীতির কথা, আজকে নারায়ণ রানে, আজকে হেমন্ত বিশ্ব শর্মা, আজকে কি বলে শুভেন্দু অধিকারী, এই সমস্ত লোক, সমস্ত এরা যারা অজিত পাওয়ার যারা দুর্নীতিতে আজকে নিমজ্জিত, আজকে আপনারা আজকে ইলেকটোরাল বন্ডে দুর্নীতিতে নিমজ্জিত, আজকে আপনারা বলেন দুর্নীতির কথা। আগে নিজেদেরকে তো পরিষ্কার করুন, সাফা করুন, তারপরে তো বলবে। আমরা গৌতম দা, এর আগে তো আমরা বহুবার এটাও শুনতে দেখেছি যে কোথাও কংগ্রেসের দিকেই বারবার করে তির্যক ভাষায় বিজেপির যে আক্রমণ, বা প্রধানমন্ত্রী যখনই তিনি হাতিয়ার করেছে কংগ্রেসের সময়কার সেই ইতিহাসের কথা তিনি মনে করিয়েছেন, কিন্তু রাজ্যে এলে সেটা তৃণমূলের দিকে। কোথাও কি এ রাজ্যে ভোট বৈতরণী পেরোনোর জন্য ভোট কাটাকাটির সেই জায়গাটায় বাম কংগ্রেসের ভূমিকাকে কি খুব তির্যকভাবে দেখছে বিজেপি? না, বিজেপি কিভাবে দেখছে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কি জানো, সেটা হচ্ছে বিজেপি স্পোক্সম্যান বললেন না যে সুশাসন। সুশাসন মানে মণিপুর জ্বলছে, প্রধানমন্ত্রী কোনো স্টেটমেন্ট দেন না। আমরা উন্নার ভুলছি না, আমরা হাতরাস ভুলছি না, আমরা ভুলছি না যে এতখানি ধৈর্যশীল না হয়ে, টলারেন্সের বিন্দুমাত্র না দেখিয়ে গোবিন্দ পানসারে চলে যান, গৌরী লঙ্কেশ চলে যান, তার কোনো বিচার হয় না, কোনো ওই যে সুশাসনের কথা বলছিলেন, কোনো ধরনের কোনো হদিশ পাওয়া যায় না যে কেন ঘটলো। ভারতবর্ষে যে দলটা এখন রাজনীতিতে প্রাসঙ্গিক এবং যারা দেশ চালাচ্ছে, তাদের 100-র ওপরে এমপি বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা আছে, ধর্ষণ সমেত, এবং কয়েক কোটি টাকা তাদের স্থাবর সম্পত্তি, তদন্ত হয় না। ইলেকট্রাল বন্ডের নামে 6000 কোটি টাকার ওপরে তারা পান। কি পান? আমি বলছি যে বিভিন্ন কোম্পানি থেকে ঘুষ পান। কারণ এই কোম্পানিগুলো ওষুধ কোম্পানি, বিভিন্ন কোম্পানি, এরা কিছু বরাত পাওয়ার জন্য ওই টাকাটা ওই ইলেকট্রাল বন্ডের নামে বিজেপির ফান্ডে দিয়েছেন। এখানে বিজেপিও যা, পশ্চিমবঙ্গের তৃণমূলও ঠিক এপিট আর ওপিট। আরএসএস তার দুটো নাম, আমি এটা বলে শেষ করি যে আরএসএস এর দুটো মুখ, একটা হচ্ছে বিজেপি আর একটা হচ্ছে তৃণমূল। আমাদের রাজ্যে সেটা তৃণমূল, দেশের ক্ষেত্রে সেটা বিজেপি। আমরা সমানভাবে সেই কারণে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আজকে আপনাদের হারিয়েই তো তৃণমূল লড়াই চলবে। আপনাদের সঙ্গে তো হাত ধরে বুদ্ধদেব বাবু কেন ভুলে গেলে চলবে না। বুদ্ধদেব বাবু কেন বিজেপির সাথে আজকে আপনাদের হাত বুদ্ধদেব বাবু সরকার গঠন করেছিল দিল্লিতে, এটা ভুলে গেলে চলবে না। আজকে আপনাদের জন্য এসেছে মমতা ব্যানার্জির যে সুবিধা, আপনাদের হাত ধরে এসেছে মমতা ব্যানার্জি, আর আমরা বিজেপি পাইয়ে দিচ্ছে। প্রতি পদে পদে বিজেপি সুযোগ করে দিচ্ছে পশ্চিমবঙ্গে কেন ভোট পাচ্ছে না, কেন পশ্চিমবঙ্গের জনগণ তাদের মেনে নিচ্ছে না, বিজেপি কেন প্রধান বিরোধী দল থাকা সত্ত্বেও মানুষ চাইছে বিজেপিকে, কারি টাকা মন্ত্রীরা তৃণমূল চাইছে, তৃণমূলের আমলেই তো বিজেপি বাংলার মুখে ফ্ল্যাট করলো। তখনই তো আপনারা আপনাদের রাজ্য নিশ্চয়ই তার জবাব তিনি দেবেন।
একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আমরা বিরতিতে যাওয়ার আগে অবশ্যই ভোট ময়দানে একে অপরের দিকে অভিযোগের আঙুল যখন তুলছেনই প্রতিপক্ষ সব উপস্থিত হয়েছে যারা, তারা কিন্তু একটা বিষয় বিরোধীরা আবার একত্রিত হয়েছে যখন সামনে এসেছে ভোট দানের হার, এবং সেই নিয়ে খুব স্বাভাবিকভাবে বিতর্করও সৃষ্টি হয়েছে। প্রথম দফার ভোটের পর ভোট শতাংশ প্রকাশ্যে আসার পরে যে এই যে 11 দিন কেন লাগলো, প্রায় 6% ভোটের হার বাড়লো কি করে, বিরোধীদের নিশানায় এসেছে কমিশন। ইলেকশনে চিটিং, ভোটের হারে গড়মিল, এই কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে বিজেপির দালালি না করার পরামর্শ দিয়েছেন তিনি। প্রথম দফার ভোট মিটেছে 19 এপ্রিল, দ্বিতীয় দফা 26-এ, কিন্তু তারপরেও ভোট মাসের শেষ বেলা পর্যন্ত 2 দফার ভোটদানের হার জানতে পারেনি দেশবাসী। অবশেষে বিরোধীরা এ নিয়ে সরব হলে মঙ্গলবার রাতে 19 ও 26-এ ভোটের হার জানায় কমিশন। কমিশন জানায় 19 এপ্রিল 66.14% ও 26 এপ্রিল 66.71% ভোট পড়েছে দেশ জুড়ে। অথচ ভোটের সন্ধ্যায় কমিশনেরই দেওয়া হিসেব ছিল প্রথম দফায় 60% ও দ্বিতীয় দফায় 60.96%। বিরোধীদের প্রশ্ন, কোন জাদুকাঠির ছোঁয়ায় ভোটদানের হার এক লাফে প্রায় 6% বেড়ে গেল? এ নিয়ে রাতেই সমাজ মাধ্যমে নিজেদের এক্স হ্যান্ডেলে বিস্ময় প্রকাশ করেন বিভিন্ন দলের নেতারা। নির্বাচন কমিশনের ভোট হিসেবকে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুধবার মালদার প্রচার সভা থেকে প্রশ্ন তুলেছেন এ নিয়ে। আমি গত রাত্রিরে 9:30-এর সময় হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট, যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে, ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে, ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়। প্রায় 19 লক্ষের মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে, যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন। এটা আমার সন্দেহ। এই সন্দেহটা যাতে মানুষের মধ্যে না হয় সেই জন্য ইলেকশন কমিশনকে আমরা বলবো মানুষের সন্দেহটা দূর করুন। বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই। আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায় ভারতবর্ষের জনগণ, এবং তাই আসল সত্যিটা কি এটা আপনাদের জানাতে হবে মানুষকে। মানুষ জানতে চায়, যেন প্রতারণা মানুষের সাথে না করা হয়, এটা মানুষ জানতে চায়। ইলেকশনেও চিটিং। শুধুই যে ভোটের হার বৃদ্ধি সংশয় বাড়িয়েছে তা কিন্তু নয়, পাশাপাশি এবার লোকসভা ভোটে কেন্দ্রওয়ারি বৈধ ভোটারের সংখ্যা পাওয়া যাচ্ছে না কমিশনের ওয়েবসাইটে। তবে কিসের ভিত্তিতে ভোটের হার নির্দিষ্ট করল কমিশন, আর তাতেই ভোটের হারে কারচুপির গন্ধ পাচ্ছেন বিরোধীরা। নির্বাচন কমিশনকে বিজেপি ব্যবহার করছে, তাদের ইচ্ছে মতো নির্বাচন কমিশনের আধিকারিক নিয়োগ করছে, এই অভিযোগ আমরা অনেক আগেই করেছি। এখন এটা প্রমাণিত হচ্ছে গোটা দেশের মানুষের কাছে। কবে বলুন তো 52 সাল থেকে শুরু করে লোকসভার ক্ষেত্রে 2019 পর্যন্ত বা রাজ্য বিধানসভার ক্ষেত্রে 2021 পর্যন্ত কত শতাংশ ভোট পড়লো এটা জানাতে নির্বাচন কমিশনের 4 দিন সময় লেগেছে। 99% ক্ষেত্রে অন ডেট নির্বাচন কমিশন পার্সেন্টেজ অফ ভোট জানিয়েছে। একটা দুটো রেয়ার কেসে পরের দিন সকালে জানিয়েছে। 4 দিন বাদে জানাচ্ছে আগে যা জানিয়েছিল তার থেকে 6% বেশি ভোট পড়েছে। তার মানে কি 6% ভোট বিজেপির পক্ষে ইনক্লুড করবার জন্য ইভিএম মেশিনে ব্যবস্থাপনা করা আছে, সেই ব্যবস্থাপনা অনুযায়ী নির্বাচন পরিচালিত হচ্ছে।
নির্বাচনকে প্রহসনে পরিণত করে কার্যত ভারতবর্ষকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে বিজেপি। আমরা বারবার বলছি যে নির্বাচন কমিশন হয় কিছু লুকোতে চাইছেন, নয়তো সঠিক তথ্য দিচ্ছেন না। সকালে একরকম তথ্য, বিকেলে একরকম তথ্য, দুপুরে একরকম তথ্য। তো তথ্যের জাগলিং করছেন না কিছু লুকোতে চাইছেন না কোনো কিছু ম্যানিপুলেশন হচ্ছে, এই বিষয়গুলো পরিষ্কার না। গণতন্ত্রের স্তম্ভ নির্বাচন কমিশনের কাছে এগুলো আচরণ সম্পূর্ণরূপে অনভিপ্রেত এবং বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ স্তম্ভিত। কখনো কখনো 1%, 0.5% এদিক ওদিক হতে পারে অ্যাকুরেট ক্যালকুলেশনে, কিন্তু 6%, 7% ক্যালকুলেশনের ডিফারেন্স মানে এটা একটা বিশাল ব্যাপার। এতে ঠিক মানে মনে হচ্ছে কোথাও একটা ঠিকঠাক কাজ হচ্ছে না। নির্বাচনের দিন ঘোষণা থেকে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রতিশ্রুতি দিয়েছে কমিশন। বিভিন্ন মাধ্যমে সেই আর্জি জানানো হয়েছে আমজনতার কাছেও। একইভাবে নির্বাচন কমিশনের মতো একটি বিশ্বাসযোগ্য সংস্থার কাছে স্বচ্ছতাও আশা করে দেশবাসী, বলছেন রাজনীতির কারবারিরা। কলকাতা টিভি। ভোটের হারে গড়মিল হয়েছে কি হয়নি সেটা পরের বিষয়, কিন্তু যে অভিযোগগুলো সামনে এসেছে তা বিরোধীরা একত্রিতভাবে লাগাচ্ছে বিজেপির দিকে। বিজেপির বক্তব্য দিয়ে আমি শুরু করছি এই পর্ব। অদিতিদি, দেখুন, আজকে আমি অন্তত দেখেছি প্রথম দফায় দ্বিতীয় দফায় যখন ভোট শেষ হলো উত্তরবঙ্গের দিকে, তখন কিন্তু ওখানে কত পার্সেন্টেজ ভোট পড়েছিল সেটা কিন্তু পরিষ্কার আমরা নিউজ চ্যানেলে দেখতে পেয়েছি। এটা ওনারা কেন দেখতে পারেনি জানি না। আর সেকেন্ড থিং যেটা বলা হলো যে ভোটার পার্সেন্টেজ কেন বেড়েছে, আমরা খুব ভালো করে জানি যেসব ওরা স্কুটনি করে, আজকে শাসক দল স্কুটনি করে যেসব বাড়ি থেকে জানে যে তৃণমূলের ভোট পড়বে না, সেই জায়গা থেকে তাদের ভোটের নাম তোলা হয় না। এটা দায়িত্ব নিয়ে বলছি আমি, তাদের ভোটের নাম তোলা হয় না। কিন্তু এবারে পরিষ্কারভাবে অন্তত যারা গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করবে তাদের সহযোগিতা করা হচ্ছে, সেজন্য ভোটার বেড়েছে, প্রত্যেক বছরই বাড়ে। এটা কোনো নতুনত্ব কমিশনের নামে দোষ দিলে হবে না। কারচুপি তো প্রত্যেক সময় আমরা দেখতে পাই। কথাটা তো পুরো উল্টো কথা হলো, কথাটা তো কোনো মানে হলো না। বিষয় তো আপনাদের নয়, আপনারা তো দল নিয়ে বলছেন। হ্যাঁ, দল নিয়েই তো বলছি না। ব্যাপারটা হচ্ছে ভোটারের সংখ্যা বাড়াটা না, কথাটা হচ্ছে যে ভোটারের সংখ্যা হঠাৎ করে ইনক্রিজ করে গেল, 6% ইনক্রিজ করে গেল। এটা কেন? আগে এটা কেন সেটাই তো আমি বললাম যে ভোটারের সংখ্যা ইনক্রিজ করে গেল, সেটাই তো আমি বললাম। দেখুন, ভোটার তো বাড়ছে। আরে বাবা, আপনি কতদিন বাদে বলছেন সেটা? কেন বলবো না? এখনই তো বলবো, নির্বাচনের সময় তো বলবো। আপনাদের সময় কারচুপি হয় না, আপনাদের সময় কারচুপি হয় না। আপনারা যদি এত পরিষ্কার হয়েছে, আপনারা কেন খাতা খুলতে পারছেন না? এক এক করে বিষয় যেটা দাঁড়ালো, একটা জিনিস তো গুলিয়ে দিয়ে লাভ নেই। ভোট পড়ছে 1%। আমরা নির্বাচন তো নতুন দেখছি না, ধারাবাহিকভাবে নির্বাচন হচ্ছে ভারতবর্ষের। স্বাভাবিকভাবেই আমরা দেখি যে যেদিন ভোট হয় সেদিন একটা পার্সেন্টেজ বলা হয়, ম্যাক্সিমাম তার পরের দিনে গিয়ে এটাকে ক্লিঞ্চ হয়। এই যে 6% ভোট বেড়ে গেল এবং সেটা বলতে যে স্প্যান লাগলো, এটা স্বাভাবিকভাবেই তো নির্বাচন কমিশনের কাজ নিয়ে তো কোশ্চেন উঠবেই। এটা স্বাভাবিক। নির্বাচন কমিশন সঠিক কি বেঠিক কাজ করছে এইটা বলা কোনো রাজনৈতিক দলের ইচ্ছার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে তারা কিভাবে অ্যাক্টিভনেস দেখাচ্ছে। বিজেপির মনে হতে পারে যে নির্বাচন কমিশন যে পদ্ধতিতে চলছে সেটা সঠিক। আমরা মনে করছি নির্বাচন কমিশন যেভাবে 6% ভোট বৃদ্ধির কথা ঘোষণা করেছেন সেটা অ্যাবসলিউটলি সঠিক নয়। তার কারণ হচ্ছে স্প্যান অফ টাইম, যেদিন হয়েছিল তার সেদিন বা তার পরের দিন, তার মধ্যে তারা বলেননি, তারা বহুদিন পেরিয়ে গেছে। আর 6% একদম 6% ভোট এই যে বেড়ে গেল, আমাদের তো ইভিএম মেশিনের ম্যানিপুলেশন নিয়ে সন্দেহ হচ্ছে। আমরা এই জন্যই তো ব্যালটের কথা বলেছিলাম, আমরা তো বলেছিলাম ব্যালট। আর থার্ড আরেকটা কথা আমি বলে শেষ করব, সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে কোনোদিন কোনো দল, কোনো দেশের প্রধানমন্ত্রী নিয়ম বহির্ভূতভাবে তার নির্বাচন কমিশনের পদ্ধতিগত পরিবর্তন করেননি। উনি জেনে শুনে এইবার পদ্ধতিগত পরিবর্তন করেছেন, কারণ এইবারের নির্বাচনের পর এই দেশ এক দেশ, এক নীতি, এক আইন, এক ভাষা, এইভাবেই চলবে এবং এই দেশটাকে একটা প্রেসিডেন্সিয়াল রুলের দিকে নিয়ে যেতে চাইছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ভোট আর উনি করবেন না। যেখানে শেষ করলে আমি সেখান থেকে শুরু করবো গৌতম দা। সেটা যে গৌতম দা যেটা বললো যে এই একনায়কতন্ত্র যেটা স্থাপন করার চেষ্টা চলছে, ডিকটেটরশিপ, সিম্পলি ওয়েতে ডিকটেটরশিপ, সেই ডিকটেটরশিপ চালু করার জন্যই আজকে ভারতবর্ষের গণতন্ত্রকে এইভাবে গলা টিপে হত্যা করা হচ্ছে।
আজকে ইডি সিবিআই যেমন আমরা একটা বলি উইংস বিজেপি দলের, সেরকম এখন নির্বাচন কমিশনকেও বলতে হবে সেরকম উইংস হয়ে গেছে। তার কারণ এই যে গৌতমদা যেটা বললো না, পদ্ধতিগত প্রক্রিয়া চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ওখানে কি হয়েছে এইটা কিন্তু প্রাইম মিনিস্টারের দুর্নীতি ধরলে বলতে দেবেন, না হলে বলতে দেব না। প্রাইম মিনিস্টারের অন্যায়ভাবে তো নমিনেটেড পারসনকে বসানো হয়েছে নির্বাচন কমিশনার নির্ধারণ করার জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঘটনা জীবনে কোনোদিনও দেখা যায়নি যে নির্বাচন কমিশন যেদিনকে ভোট মানে শেষ হয়েছে সেদিনকে একটা পার্সেন্টেজ অফ ভোট বলেছে, তার 4 দিন বাদে এসে একটা পার্সেন্টেজ সেই স্ট্যান্ডটাতে এসে সে বলবে যে 6% ভোট ইনক্রিজ। জাতীয় কংগ্রেস, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বারংবার বলছে ইভিএম এ ম্যানিপুলেশন না হলে বিজেপি 400 পার, কি বিজেপি প্রিয়াঙ্কা গান্ধী বলেছে 180 পার হবে না। বিজেপির 100টা সিট অলরেডি হাত থেকে বেরিয়ে গেছে। বিজেপি ইভিএম ম্যানিপুলেশন করছে। আজকে যে কটা স্টেটে দেখেছি যে বিজেপি মানে ইভিএম এ ভোটে জিতেছে, তার পরবর্তী ক্ষেত্রে যখন সেই ইলেকশনটাই লোকাল ইলেকশনগুলো ব্যালটে হয়েছে সেখানে কংগ্রেস জিতেছে। সুতরাং আমরা বারে বারে এই জন্যই ব্যালটে ভোট চিঠি, আমরা ইভিএম কারচুপির আভাস আগে থেকেই পেয়েছি। আভাস আগে থেকে পেয়েছি বলেই আমরা বারংবার রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এই আওয়াজ তুলছে যে ইভিএম এ ম্যানিপুলেশন হচ্ছে। আমরা বারবার বলছিলাম ব্যালটে ভোট। বলুন, সবচেয়ে মানে একটা লজ্জাজনক ব্যাপার হচ্ছে বৈধ ভোটের সংখ্যা নির্বাচন কমিশনের কাছে তালিকা নেই। কি আশ্চর্য! তাহলে পার্সেন্টেজ অফ ভোট তুমি বলছো কি করে? ইট ইজ অ্যাবসলিউটলি রং, তুমি বলতে পারো না। আমি অদিতিদের কাছে আসছি। ভোট প্রচারেও আপনাদের যে ন্যারেটিভগুলো সাধারণত থেকে থাকে দ্বিতীয় দফার মানে আগেই, সেগুলো অনেকটা বদলে গেছে। আমরা যদি শীর্ষ নেতৃত্বের কথাই বলি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা হেনকালে যোগী আদিত্যনাথ, তিনিও এসে যখন এই কথা বলছেন 400 পারের দাবি তো করছেন না, কিন্তু এই 6% যে বেড়ে গেল সেটা নিয়েও কোনো আওয়াজ আপনাদের মুখে নেই? না, সেটা নিয়ে আওয়াজ হবে কেন? এটা তো নির্বাচন কমিশন দেখছেন, বিরোধীরা তো বলছেই। যারা কাজ করছে তাদেরকে আপনারা নিশ্চিত বাড়তি ওই 6% বিজেপির কাছে গেছে? কেন বা আমরা নিশ্চিত? আমরা কেন লুট করছেন? আমরা তো বলবো না যদি আপনারা কেন করতে পারেন একটা কথা শুধু বলে নেবো, 1 সেকেন্ড। অদিতি ম্যাডামের কাছে একটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে ডাইভার্সিটির মধ্যে তো আমাদের ইন্ডিয়া, বৈচিত্র্যের মধ্যে ঐক্য অবশ্যই, এবং এই দেশটা হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে নির্বিঘ্নে বসবাস করেন। আপনারা ঠিক করে নিয়েছেন যে এইবার নির্বাচনের পর আমাদের দেশের কনস্টিটিউশনটাকে আপনারা বদলে দেবেন। কে বললো এটা আপনাকে? মানে কোত্থেকে জানলেন? এটা আপনারা ঠিক করে নিয়েছেন। আপনি কি করে জানলেন? বিভিন্ন জায়গায় লেখালেখি থেকে দেখছি। একদমই নয়, একেবারেই নয়। ডাইভার্সিটির মধ্যে ইউনিটি থাকলে আপনারা সিএ নিয়ে এত লাফালাফি করছেন কেন? আপনারা এনআরসি নিয়ে আলোচনা করছেন কেন? আপনি সংযত থাকুন, আপনি বলতে দিন আমাকে। আপনি কি করে জানলেন? আজকে প্রধানমন্ত্রী কিন্তু সমস্ত আজকে তপশিলি সম্প্রদায়কে উন্নতি করেছেন। আজকে আপনি কি করে বলছেন যে একটা সম্প্রদায়কে নিয়ে চলবে? তারা আজকে প্রধানমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায় বা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় সবাইকে সমান চোখে দেখেন। পশ্চিমবঙ্গে আপনারা এসে বলছেন যে সিএ লাগু করব, এনআরসি লাগু করব। একদম কেন সিএ এনআরসি লাগু করবেন কেন? আপনারা তাহলে কাস্ট ভিত্তিক জনসংখ্যা আপনারা জনগণনা করছেন না কেন? আপনারা কাস্ট ভিত্তিক জনগণনা কেন করছেন না? যখন রাহুল গান্ধী করেছেন যে আপনাদের আমরা তপশিলীদের উন্নতি করেছি, আমাদের 30% তপশিলি মন্ত্রী আছে। আপনি বৈচিত্র্যটা জানুন। কেন আপনাদের করে হঠাৎ করে মনে হলো যে এক নায়কতন্ত্র, এক ধর্ম নিয়ে চলবো আমরা? আজকে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী বলছেন সিএ লাগু করব, এনআরসি লাগু করব, এবং দেশের প্রধানমন্ত্রী সেখানে ধর্মকে ব্যবহার করছেন, ধর্মকে।
ফিরলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম অবশ্যই ভোট পার্সেন্টেজ নিয়ে, যেভাবে বিরোধীরা একযোগে অভিযোগ করছেন নির্বাচন কমিশনের দিকে, সেই দিকটা যেমন আলোচনা হয়েছে। আমাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের বক্তা কৃষাণু মিত্র উপস্থিত হয়েছেন, তিনি অনলাইনে আমাদের সঙ্গে রয়েছেন। কৃষাণুদা, স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের আলোচনায়। আমরা শুরু করেছিলাম তৃণমূলের এই যে অভিযোগ কংগ্রেস বিজেপির আঁতাত, অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আপনি নিশ্চয়ই অনুষ্ঠান দেখছিলেন এতক্ষণ, সেই দিকটা যেমন আপনার থেকে একেবারে উত্তর নেব। আর অবশ্যই তৃণমূলের যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন এই পার্সেন্টেজ নিয়ে, কিন্তু তারই মধ্যে বিকেলে আজকে যে ঘটনা ঘটেছে যে কুণাল ঘোষ তাকে দল থেকে নয় তার পদ থেকে সরানো হয়েছে, সেটা নিয়ে কিন্তু অনেকটা বেশি চাপানুতো শুরু হয়েছে। বিজেপি অনেকটা সাপোর্ট করছে, আবার তৃণমূল কংগ্রেসের এই যে দে রায় দুরস্তায় এই যে পদক্ষেপ, সেটা নিয়েও কথা হচ্ছে। আপনার উত্তর জানতে চাইব। না মানে দে রায় দুরস্তায় কে বললো? এরকম কোনো ব্যাপারই নয়। কুণাল দাও আমাদের তিনি আমাদের দলের একজন সিনিয়র নেতৃত্ব এবং তিনি আমাদের দলের সম্পদ। তিনি দলের অন্য দায়িত্ব হিসেবে কাজ করবেন, এটা তো বিষয় নয়। আমাদের নেতৃত্ব, আমাদের কর্মী, আমাদের দল, আমরা কি ব্যবস্থা নেব, আমরা কাকে কি দায়িত্ব দেব, এটা এন্টায়ারলি আমাদের ব্যাপার। আমরা কি বলতে যাই যে আজকে কংগ্রেস নেতৃত্বর মধ্যে কার কি হচ্ছে, কার সাথে কার কি সম্পর্ক, কে কাকে পায়ে ঠেলছে, কাকে মাথায় তুলছে, আমরা তো বলতে যাই না। বিজেপির ক্ষেত্রেও বলি না, সিপিএম এর ক্ষেত্রেও বলি না। তো সুতরাং কুণাল দা আমাদের দলে আছে, দল আগামী লোকসভাতে একটা অভাবনীয় ফল করতে চলেছে। যেই ইন্ডিয়া জোটের সরকার কেন্দ্রে হচ্ছে, সেখানে আমরা পশ্চিমবাংলা থেকে 42টা আসন উপহার দিচ্ছি। তো এই জিনিসগুলো থাকছে। এছাড়া যেটা দিদি বলেছেন যে নিশ্চয়ই আমরা তো এই ব্যাপারে খুবই সন্দিহান হয়ে পড়েছি যে কি করে নির্বাচনের 10 দিন পর, 5 দিন পর, দুটো ফেজ হয়ে যাওয়ার পর এখন 5%, 6% ভোট বাড়ছে। এটা তো চিন্তার কারণ। এবং বিজেপি শাসিত রাজ্যতে প্রশাসন ওদের, পুলিশ ওদের, নির্বাচন কমিশন তো আগের থেকেই ওদের ছিল। এখন কি করছে সেখানে বিরোধীরা অতটা শক্তিশালী নয়। এটা তো আর বাংলা নয় যে তৃণমূলের মতো একটা বিজেপি বিরোধী দল আছে। তো যা ইচ্ছা তাই করছে। তো এইভাবে নিজেদের খুব অল্প ব্যবধানে হেরে যাওয়া বা জিতে যাওয়ার ব্যাপার আছে। তো সেইখানে তো আমরা বুঝতে পারছি না সেই সব জায়গায় কি হচ্ছে। এখন আমি তো কাউকে আটকাইনি, এতক্ষণ পরে হচ্ছি। তারপরে আচ্ছা, কে বলছে এটা? কার গলা? তুমি বলো। আমার সামনে টিভি নেই। হ্যাঁ, ভারতের সংবিধান কি আমাদের সেই অধিকার দিচ্ছে? বিজেপি ঠিক করে দেবে আমরা কাকে নিয়ে কথা বলবো। একটা চোর পার্টি যার নেতার নাম অমিত শাহ আর নরেন্দ্র মোদী, একটা মাফিয়া সিন্ডিকেট, তারা ঠিক করবে? তারা কি বলবে? একদম ঠিক বলেছে, একজন ঠিক বলেছে। কে কাকে তারা করছে তো দেখছি। এই তো একটু আগেই তো হয়েছিল, গতকালই তো হয়েছিল, এখন তো হচ্ছে তো, এখন তো দেখছে তো মানুষ, দেখছে তো, দেখছে তো মানুষ। এই তো পকেট মার সব থেকে বেশি চোর বলে, পকেট মাররা সব থেকে বেশি চোর বলে। এই তো পকেট মার, তো দেশের পকেট মেরেছেন, দেশ বিক্রি করেছেন, সব বিক্রি করেছে। এই তো মানুষ দেখছে তো, শুধু চুরি নয়, এ তো সময়ও চুরি করছে, আমার সময় কথা বলছি। এ তো শুধু টাকা চুরি করে না, এ তো শুধু এলআইসি চুরি করে। শুধু নির্বাচনী ভোটিং মেশিন চুরি করে না, এ তো সময়ও চুরি করে। আপনারা কেন বলছেন যে অধীর চৌধুরী বিজেপির হয়ে কাজ করছে? আপনাদের আইটি সেল থেকে ভুল বার্তা ছড়ানো হচ্ছে বলে কংগ্রেসের বক্তব্য। সুচন্দ্রিমা, আমরা যে ভিডিওটা দলের পক্ষ থেকে বা আমি দিয়েছি বা বিভিন্ন মুখপাত্র, তারা বলুক যে কোন অংশটা আমরা এডিট করেছি বা কোন অংশটা আমরা জুড়ে দিয়েছি। তারা বলুক যে এই বাক্যটা নয়। ওটার আগে পরে কেটে দেওয়া হয়েছে। এক মিনিট আমি কে বলছি কে? আমি কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস বলছি যে এর আগে হ্যাঁ, তা আমাকে আটকাচ্ছ কেন? আমারটা শুনে নাও, আমি তো এমনিতেই এতক্ষণ পরে এলাম।
তার মধ্যে আটকানো, এত সৌজন্যের অভাব কেন, এত ধৈর্যের অভাব কেন? আমি তো কারোর সময় বলিনি, তখন তো যে যার নিজের মতো বলেছে। এর আগে তো শুধু অধীর চৌধুরী না, আমি সরাসরি বলছি রায়গঞ্জের বিজেপি প্রার্থী, জনৈক রায়গঞ্জের বিজেপি প্রার্থী, সম্ভবত নাম কার্তিক পাল, তিনি জনসভায় বলেছেন যে বিজেপিকে পছন্দ না হলে কংগ্রেসকে ভোট দিন, তৃণমূলকে ভোট দেবেন না। আবার পুরুলিয়ার কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো, তিনিও জনসমক্ষে পাবলিক মিটিংয়ে বলেছেন যে যদি কংগ্রেসকে পছন্দ না হয় তাহলে বিজেপিকে ভোট দিন, কিন্তু তৃণমূলকে ভোট দেবেন না। অধীর চৌধুরী 3 নম্বর। তো সুতরাং এই জিনিসগুলো আমরা জানি যে কার সাথে কোন দলের মুখ্যমন্ত্রী ছিলেন, কোথায় চলে যাচ্ছে। আবার হ্যাঁ, এগুলো তো পাবলিক রেকর্ডে আছে, এগুলো তো আমার আলাদা করে বলতে হচ্ছে। এখনো কর্মী অন্যান্য দলে কর্মীরা নিজেদের দল, আমরা তো বরাবরই বলি, আমরা তো বলছি, আমরা বিজেপিটাও বলছি, আমরা বলছি রাম বাম ভাম তিনটেই ভোট দেবেন না। আমরা সিপিএম কংগ্রেস বিজেপি তিনটেই বলছি। হ্যাঁ, ইন্ডিয়া অ্যালায়েন্সকে দেবো তো, ইন্ডিয়া অ্যালায়েন্সকে করবে। আমরা তো বলছি তো কংগ্রেসের রাজার ব্যাপার, এখানে অধীরের চাকর বাকরের কি ব্যাপার আছে? এটা কোনো নেই, এটা কিন্তু অফেন্সিভ কথাবার্তা বলছে, ভীষণ অফেন্সিভ কথাবার্তা বলছে। চাকর বাকর অধীর চৌধুরী এগুলো কিন্তু একটা ভীষণ ভাবে অপোজ করছে। উনি কিন্তু অনিয়ারি ভাবে বলতে পারেন না, উনি অনিয়ারি ভাবে বলতে পারেন না। আমরা কি করব? একটা কিছু কথা বলে আমি উঠে বেরিয়ে যাব। এইভাবে অধীর চৌধুরী চাকর বাকর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কথা হবে, চাকর বাকরের কি ব্যাপার আছে? আরে কথার মধ্যে আর খুব অল্প সময় বক্তব্য রাখারই আছে আমাদের। বাংলা বলছে 9টা পর্যন্ত অনুষ্ঠান শিখতে হবে। যেইভাবে আপনাদের কালচারটা কি না বোঝা যায়, আপনাদের কালচারটা কি আপনারা কোথাও বিলং করেন সেটা খুব ভালো বোঝা যায়। আপনারা যেভাবে একজন নেতাকে চাকর বাকর তিনটে পকেট মার একসাথে উঠেছে। এই শুনুন, এই তো 3টে পকেট মার একসাথে উঠেছে, লোকাল ট্রেন হয়ে গেল। শুনুন মানে বাচ্চাদের মুখে খবর চুরি করেন, নির্লজ্জের মতো কথা বলছেন। গৌতম দা, আরে শুনুন, আমি বলছি যে আমরা যারা রাজনীতি করি আমাদের শব্দ চয়নটা একটু ভেবে করা উচিত। 1 2 নম্বর কথা হচ্ছে আপনি 3টে দলকে একত্রিত করে যে কথাটা বললেন, একটু শুনুন। আপনার গলার জোর থাকতে পারে, আমার গলার জোর আপনার থেকে কম হতে পারে, কিন্তু একটু শুনুন, এই কথাটা শুনুন যে আপনি হঠাৎ করে যে বলে দিলেন, না আপনি যে হঠাৎ করে বলে দিলেন যে 3টে দলই একসঙ্গে বলছে, আপনি আপনার কথার মধ্যে দাঁড়ান, থামুন, আপনি আপনার কথার মধ্যে আমি বলছি আপনার কথার মধ্যে আমি একটা কথা বলিনি। আমি 4 জনকেই, কৃষাণু মিত্র আজকে তৃণমূলের বক্তা, উনি লাস্ট মোমেন্টে এসেছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আলোচনা আমরা শুরু থেকেই বিষয়গুলোর মধ্যে দিয়ে কিন্তু ছুঁয়ে গিয়েছি আজকে প্রাসঙ্গিক আলোচনার মধ্যে। গৌতম দা, রিকোয়েস্ট করছি, অনুষ্ঠানের সময় শেষ হয়েছে, শেষ করছি। বাংলা বলছে দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।